আয়শাকে দেখতেই মুখ ঘুরিয়ে নেয় রাউশি। রাগ লাগছে তার। এই ছেলে এখানে কি করছে? ভার্সিটিতে তো ভর্তি হবে না আর। আর কি কাজে আসতে পারে? আবার তাদেরই ডিপার্টমেন্টে, নাকি জবের জন্য এসেছে? তখনই হালকা আওয়াজে শুনতে পায় আয়েশের সাথে তাদের ডিপার্টমেন্ট হেড কথা বলছেন। আপনি আজ থেকে ক্লাস নিতে পারেন মিস্টার আয়েশ। রুনা পাশ থেকে বলে। এই থেমে গেলে যে? পেছনে একবার তাকিয়ে আবারও বলে, ইনি মনে হয় নতুন লেকচারার, আজ এসেছে। ডিপার্টমেন্ট হেড গতকালই বলে রেখেছিলেন। রাউশি এবার কিছুটা চিন্তিত হয়ে পড়ে। শেষমেশ কিনা তারই ভার্সিটি ডিপার্টমেন্টে। কিভাবে সহ্য করবে ওই জানোয়ারকে? ভাবতেই গায়ে কাঁটা দিয়ে উঠছে রাউশির। রুনা টেনে নিয়ে যায় রাউশিকে। ক্লাসে এসে সবাই মিলে গল্প করতে থাকে। রুনা জিজ্ঞাসা করে, সকালে তোমার সাথে একটা হ্যান্ডসাম ছেলে দেখলাম, সে কি তোমার বয়ফ্রেন্ড? রুনা যে মেহরানের কথা বলছে এটা রাউশি বুঝে যায়। চটজলদি রুনার ধারণা পাল্টে দিয়ে বলে, কিসের বয়ফ্রেন্ড? বয়ফ্রেন্ড আমার কাজিন ভাই সে। রুনার চোখ চকচক করে ওঠে। পাশে বসা মিলি খুশি হয়ে বলে, আরে ছেলেটা তো একদম জোস, আমার দারুণ লেগেছে। সেটিং করিয়ে দাও, যেহেতু তোমার কাজিন। চোখ ছোট ছোট করে মিনিকে দেখে রাউশি। মিলি রাউশিকে দেখে দাঁত কেলিয়ে হাসে। রাউশি বলে, মেহরান ভাই অনেক রাগী। রুনা বলে, হোক রাগী, ভালোবাসায় শান্ত বানিয়ে ফেলবো। কথাটা শুনে বাকিরা হেসে ওঠে। ক্লাসে এখনও স্যার আসেনি, তাই এত গল্প করছে সবাই। এই রুনা, তুই এত লুচু কেন? কথাটা হাসিব বলে ওঠে। হাসিবের কথা শুনে রুনা তেলে বেগুনে জ্বলে ওঠে। হাসিব? নাইম, আরও একটি ছেলে যার নাম ইউসুফ। সে রুনাদেরই পাশের সারিতে তাদের বরাবর ব্রেঞ্চে বসে। রুনা হাসিবের টুল টেনে দেয়। হাসিব চেঁচিয়ে ওঠে, স্যার আমাকে? কি করছিস তুই? চুল ছাড়। ছাড়বো না, তোর চুল ছিঁড়ে এগুলো দিয়ে মালা বানাবো। হাসিবের পাশে বসা নাইম বলে, চুল দিয়ে মালা কিভাবে বানায় রুনা? আগে হাসিবের মাথার চুলগুলো ছিঁড়ে নেই, তারপর তোর পালা। বাকিরা হাসছে। রাশি ভাবনা মত্ত। আজ কি তাদের ক্লাসও নেবে? রুনা যেহেতু বলছে লেকচারার, তাহলে নিতেও পারে। রাউশির এসব ভাবনার মাঝে ক্লাস গম্ভীর হয়ে উপস্থিত হয় নুজাইশের। সবাই উঠে সালাম। রাউশিরা শেষের এক ব্রেঞ্চ আগে বসেছে। তারা উঠে দাঁড়ায়। নুজাইশ সালামের উত্তর দিয়ে সবাইকে বসতে বলে। কথা মতো সকলে বসে পড়ে। নুজাইশ একটি চ্যাপ্টার পড়ানো শুরু করে। পেছনে রুনা আর হাসিব ঝগড়া করছিল শান্ত স্বরে, তবে সেটা নুজাইশ শুনে ফেলে। সামনে তাকিয়ে রাউশির দিকে আগে চোখ চায়। রুনাকে না দাঁড় করিয়ে সে রাউশিকে উদ্দেশ্য করে দাঁড়াতে বলে। রাউশি থতমত খেয়ে যায়। কোনো কথা না বলে সেও দাঁড়িয়ে যায়। কথা বলছো কেন ক্লাসে? রাউশি যথেষ্ট বুদ্ধিমান, দোষটা তার নয়, তবুও তার নামে অভিযোগ উঠেছে। তাও সে মাথা নিচু করে ভদ্রভাবে উত্তর দেয়, ক্ষমা করবেন স্যার, এমনটা আর হবে না। নুজাইশ এবার কিছুটা চমকিত হয়, ভাবটা প্রকাশ করে না। মেয়েটার ব্যবহার আর কথাটা শুনে নিজেও মুগ্ধ হয়। এবার মেয়েটাকে ভালোভাবে খেয়াল করে নুজাইশ। দেখতে কিছুটা হলিউড অভিনেত্রী ডাকোটা ফান্নিং এর মতো, তবে চোখের মনি ঘন কালো। নুজাইশ আর কিছু বলতে না পেরে বসতে বলে। রাউশিও বসে পড়ে। নুজাইশ আবারও নিজ কাজে মন দেয়। বোঝানোর পর এবার সে প্রশ্ন করে সবার উদ্দেশ্যে, এনি কোয়েশ্চেন এনিওয়ান? একটি মেয়ে তাল গাছের মতো দাঁড়িয়ে বলে, স্যার। নুজাইশ মেয়েটির দিকে তাকাতে মেয়েটি আবারও বলে, নো কোয়েশ্চেন স্যার। ক্লাসের সবাই হেসে ওঠে। রাউশিও হেসে ওঠে। সেই মেয়েটি আবারও বলে, আমি তো শুধু আপনাকে দেখছিলাম। আবারও হাসে সবাই। কয়েকজন তো উত্তেজনার ঠেলায় হাত তালিয়েও দিয়ে ওঠে। নুজাইশ রেগে যায়, ধমকে ওঠে মেয়েটিকে। মেয়েটি নুজাইশ ছাড়ের ধমক খেয়ে বসে পড়ে। নুজাইশ হাত ঘড়িতে টাইম দেখে নেয়, আর 1 মিনিট বাকি আছে এই ক্লাসের। তখনই ডিপার্টমেন্ট হেড ক্লাসের দরজার সামনে আসে। নুজাইশের থেকে অনুমতি চায় আসার জন্য। ক্লাসে আসেন তিনি। পেছন পেছন আয়শাও উপস্থিত হয়। এতক্ষণ এসবের দিকে খেয়াল না থাকলেও ডিপার্টমেন্ট হেড কবির স্যার যখনই বললেন, ইনি আপনাদের নিউ লেকচারার, তখনই চোখ বড় বড় করে মাথা তুলে সামনে তাকায় আর আয়েশকে দাঁড়িয়ে থাকতে দেখে। আয়েশকে হাসি মুখে সবাই সালাম জানায়। আয়েশও সালামের উত্তর দেয়।
এরই মাঝে তার চোখ পেছনের বেঞ্চের স্টুডেন্টের দিকে যেতেই চোখ ছানাবাড়া হয়ে যায় রাউশিকে দেখে। আয়াস রাউশির দিকে তাকিয়ে থাকে। এই ভার্সিটিটা শহরের নামকরা একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়। খুব কষ্টে এখানে লেকচারারের পদ পেয়েছে। এখন যদি আবার এই খান পরিবার তার পেছনে লাগে তবে বাঁচা মুশকিল হয়ে যাবে আয়াসদের। আয়েশা তখন রাশিদের দিকেই তাকিয়েছিল। পাশে থাকা কবির স্যার বার কয়েক আয়েশকে ডাকতে আয়েশ শতবিদ ফিরে পায়। কবির স্যারের দিকে ফিরে তাকাতে কবির স্যার হেসে বলেন, আপনি যদি চান এখনই এই ব্যাচে এক্সট্রা একটা ক্লাস নিতে পারেন। আয়েশ চটজলদি বলে, নো স্যার, আগামীকালকে। আজ একটু ক্লান্ত আমি। কবির স্যারও মাথা নাড়ায়। দুজনে চলে যায়। তবে আয়েশ যাওয়ার আগেও রাইসুর দিকে একবার তাকিয়ে চলে যায়। আয়াসের এমন চাহনি রাইসির মোটেও সহ্য হচ্ছিল না। আয়াস যেতেই হাঁপ ছেড়ে বাঁচে। রাশি মোটামুটি একটা কঠিন সিদ্ধান্ত নিয়ে ফেলে এই আয়াসকে নিয়ে। এবার সে আয়াসকে আচ্ছা মতো শিক্ষা দেবে এই ভার্সিটিতেই। অবসন্ন বিকেল, পক্ষী কলতানে আশেপাশ মুখরিত। ছাদে পাতানো দোলনায় বসে দোল খাচ্ছে রাউসি। তার মন ভালো নেই। দিনগুলো কেমন নীরব লাগে। বাড়িতে এত এত মানুষ থাকতেও নিজেকে একা মনে হয় তার। কি যেন একটা নেই, এই অনুভূতি বড্ড পীড়া দেয় তাকে। গাড়ির আওয়াজ শোনা যাচ্ছে। কেউ এসেছে হয়তোবা। রাউসিকে ডাকার জন্য ছাদে আসে তানিয়া। রাউসি পেছনে তাকায়। তানিয়া তার কাছে আসে আর বলে, নিচে এসো, মেহরান ভাই তোমাকে ডাকছে। কেন? জানি না, ভাইয়া বলল তোমার নাকি কিসের প্রয়োজন। কিসের প্রয়োজন এটা তো জানি না। চলো চলো, নিচে চলো। এই দাঁড়া তানি। তানিয়া থেমে রাউসির কাছে যায়, আবারও আসে। রাউসি বলে, মেহরান ভাই কখন এসেছে? এই তো এইমাত্র আসলো। আমাকে নিচে দেখে তোমায় ডাকতে বলল। এই বলে রাউসি উঠে দাঁড়ায়। নিচে নেমে আসে দুজনে। তবে নিচে মেহরান নেই। উর্মিলা বেগমকে দেখে রাউসি ওনার কাছে যায়। উর্মিলা বেগম রাউসিকে দেখতেই হাসে, মাথায় হাত বুলিয়ে বলে, মৌরিমা, যা রেডি হয়ে নে। মেহরান তোকে নিয়ে শপিংয়ে যাবে। তোর তো কিছু জিনিস কিনতে হবে, তাই না? মৌরিন নামটাই বাড়ির কেউ ডাকে না, শুধু উর্মিলা বেগমই খুব আদর করে মৌরি ডাকেন। এতে অবশ্য রাউসির ভালোও লাগে। মাথা নাড়িয়ে নিজের রুমের উদ্দেশ্যে পা চালায়। রুমে এসে রেডি হওয়ার জন্য প্রস্তুতি নিতে থাকে। তানিয়াও তার পিছু পিছু এসেছে। রাউসি দুটো ড্রেস বের করে তানিয়াকে বলে, কোনটা ভালো হবে তানি? তোমাকে লাল ড্রেসে সুন্দর লাগে, এই লাল জামাটা পরো। অদ্ভুত হলেও রাশির লাল রং ভীষণ পছন্দের। লাল আর হলুদ। রাশির মতে লাল আর হলুদ রং একে অপরের জামাইবো। এটা সে ছোট থেকেই ভেবে আসছে। এমনকি লাল রঙের সাথে সে কখনোই অন্য রং সহ্য করতে পারে না বললেই চলে। রাউসিও লাল ড্রেসটা নিয়ে ওয়াশরুমে ঢুকে পড়ে। কিছুক্ষণ পর বেরিয়ে আসে। লাল সালোয়ার কামিজ, ওড়নাটা লাল। দেখতে ভীষণ সুন্দর লাগছে রাউসিকে। রাউসির চুলগুলো বেশি লম্বা নয়, ঘাড় সমান হতে আর একটু লম্বা। চুলগুলো ছুটি করে নেয়। তানিয়া রাউসির কাছে এসে বলে, আপু, তোমাকে ভীষণ সুন্দর লাগছে। রাউসি হালকা হাসে। তানিয়া সহ দুজনে বেরিয়ে যায় রুম থেকে। রূপা বেগম রূপা বেগম আজ করছিলেন। মেয়েকে দেখে চমৎকার হাসেন। কাছে গিয়ে গালে হাত রেখে সুধান, মাশাল্লাহ, আমার মেয়েটাকে খুব সুন্দর লাগছে। কারণ নজর না লাগুক। এখন যা, মেহরান বাইরে তোর জন্য অপেক্ষা করছে। রাউসিও বাইরে বেরিয়ে আসে। মেহরান কালো শার্ট আর প্যান্ট পরেছিল। রাউসি কাছে যেতেই ফোন নিয়ে ব্যস্ত থাকা মেহরান চোখ তুলে সামনে তাকায়। রাউসিকে আসতে দেখে কিছুক্ষণ চেয়ে থাকে। রাউসির মাঝে কোনো জড়তা নেই, নেই কোনো ভয়। বাড়ির সব ছেলে মেয়েগুলো যখন মেহরানকে বেশ ভয় পায়, সেখানে রাউসি খুব শান্ত। মেহরানের মন হঠাৎ করে বলে ওঠে, মেয়েটাকে আজ একটু বেশি সুন্দর লাগছে। চোখ জুড়ে মুগ্ধতার মাত্রা বেড়ে যায় মেহরানের। রাশি কাছে আসতেই মিষ্টি সুঘ্রাণ নাকে এসে লাগে মেহরানের। নিমিষেই তার খিটখিটে মেজাজটা শান্ত হয়ে যায়। ঘরে চলে যায় মেহরান। রাউসির থেকে চোখ ফিরিয়ে গাড়ির দরজা নিজেই খুলে দেয়। রাউসি তার পাশ দিয়ে গাড়িতে উঠে বসে। রাউসির চুল থেকে সুমিষ্ট ঘ্রাণ বেরোতেই মেহরানের খুব করে মন যেন চেয়ে উঠল রাউসির চুলে একবার নাক ডোবাতে।
পরক্ষণে নিজের ভাবনাকে ঠেলে দিয়ে নিজেও গাড়িতে উঠে বসে। সিট বেল্ট লাগিয়ে একবার রাউসির দিকে তাকায়। রাউসি সিট বেল্ট লাগিয়েই ভদ্রভাবে বসে আছে। মেহরানের অনুভূতিটা আজ অন্যরকম সুন্দর মনে হচ্ছে। তার যেন রাউসিকে খুব করে একবার বলতে ইচ্ছে করে, রাউসি, লাল রঙে তোকে খুব ভালো মানায়। এমন অনুভূতি খুবই নতুন মনে হয় মেহরানের কাছে। রাউসি অন্যদের তুলনায় আলাদা। মেয়েটার এই দিকটা যেন নজর কাড়া লাগে মেহরানের। সামনে তাকিয়ে গাড়ি স্টার্ট দেয়। মেহরান রাউসিকে বলে, কেমন কাটলো ভার্সিটির প্রথম দিন? রাউসি আয়ুষের কথা মেহরানকে বলবে কিনা ভাবছিল, তবে সেটা না বলে উত্তর দেয়, ভালো কেটেছে ভাইয়া। যদি বন্ধু বান্ধব হয়ে থাকে আজ, তাহলে তারা ব্যতীত অন্য ছেলেদের থেকে দূরে থাকবে, আর ছেলে বন্ধুদের সাথেও এত মিশবে না। রাউসি মেহরানের দিকে তাকায়। মেহরানের কথাটা বোধগম্য হলেও উদ্দেশ্য বোধগম্য হলো না। খুব ছোট করেই মেহরান আবার বলে, আজ এই মুহূর্ত থেকে কেউ একজন হয়তো সহ্য করতে পারবে না। মেহরানের আস্তে করে বলা কথাটা রাউসি শুনতে পেল না, সেটা বোঝা গেল না, কারণ সে তো ব্যস্ত জানালার বাইরের দৃশ্য দেখতে। মেহরান রাউসির দিকে একবার আর চোখে তাকায়। মেয়েটাকে কেমন উদাসীন মনে হচ্ছে তার কাছে। মেহরান গলা ছেড়ে বলে, তোর কি মন খারাপ রাউসি? রাউসি মেহরানের দিকে ফিরে তাকিয়ে বলে, এমনটা নয় ভাইয়া। তাহলে এভাবে চুপচাপ বসে আছিস? ওই দিন তো খুব ঝরঝরা ছিলি। ঝরঝরা শব্দটা মানে বুঝতে পারল না রাউসি। বোকা চাহনিতে তাকিয়ে রইল মেহরানের দিকে। মেহরান আর চোখে একবার দেখে রাউসিকে, সেও কিছু বলে না আর। মেহরানের ফোন বেজে ওঠে। বাম হাতে সেটা নিয়ে দেখে তার পিয়ে রোজি কল করেছে। এই মেয়েকে মেহরানের একদম অপছন্দ, কিন্তু অপছন্দ হলেও চাকরি থেকে বের করে দিতে পারছে না, কারণ মেয়েটিকে মাহবুব খান ছেলের জন্য হায়ার করেছেন। মেহরান কল রিসিভ করে না। পরপর দুবার কল আসে, তবুও যখন মেহরাব রিসিভ করছিল না, তখন রাউসি পাশ থেকে বলে ওঠে, আপনাকে কেউ কল করেছে ভাইয়া, রিসিভ করছেন না কেন? জরুরি কোনো কাজের নয় তাই। গম্ভীর আওয়াজে এমন জবাব শুনে রাউসি মুখ ঘুরিয়ে সোজা হয়ে বসে। এই লোকের কি আবার রাগ উঠল, নাকি ভাবতে থাকে? মাঝে মধ্যে এমন গম্ভীর আর রুক্ষ আওয়াজ শুনলে রাউসির রুহ কিছুটা হলেও যেন কেঁপে ওঠে। আধ ঘন্টা পর শপিং মলের সামনে পৌঁছে যায় তারা। রাউসি গাড়ি থেকে নেমে যায়। মেহরান গাড়ি পার্কিং করে আসছি বলে গাড়ি নিয়ে পার্কিং লটে যায়। রাউসি একটু সাইডে দাঁড়িয়ে থাকে। রাউসির কাছে আজ লোক সমাগম একটু বেশিই মনে হচ্ছে। এই যে সে সাইডে দাঁড়িয়ে আছে, তাও আশপাশ দিয়ে অনেক মানুষ আসা যাওয়া করছে। মেহরানকে শার্টের হাতা গুটিয়ে গুটিয়ে আসতে দেখে রাউসি মনে মনে বলে, লোকটাকে আজ সুপুরুষ লাগছে কালো শার্টে। মেহরান রাউসির সামনে আসতেই চল বলে। মেহরান আগে হাঁটছে, রাউসি তার পিছু পিছু। মলে ঢুকতেই মানুষের ভিড় দেখে রাউসি কপাল কুঁচকে নেয়। মেহরান হাঁটছে, তবে এবার রাউসির পাশে। হঠাৎ রাউসি তার বাম হাতে কারো স্পর্শ পায়। বাম হাতের দিকে তাকাতেই দেখে মেহরান তার বাম হাত দিয়ে এক হাতে পেছন থেকে রাউসিকে জড়িয়ে ধরেছে। চোখ বড় বড় মেহরানের দিকে তাকায় রাউসি। মেহরান নির্বিকার ভঙ্গিতে হেঁটে যাচ্ছে, সাথে রাউসিও হাঁটছে। রাউসি ভাবতে থাকে, মেহরান ভাই কেন তাকে এভাবে ধরেছে? মেহরান ভাই কি তাকে পছন্দ করে? এসব ভাবতেই চোখ কপালে ওঠার জোগাড় রাউসি। রাউসি মেহরানের হাতটা ছাড়ানোর ব্যর্থ চেষ্টা করে, তবে ছাড়াতে পারে না। মেহরান গম্ভীর আওয়াজে বলে, লোকের ধাক্কা খেতে না চাইলে চুপচাপ হেঁটে যা। রাউসি এবার বুঝে যায় মেহরান তাকে কেন পেছন থেকে এক হাত জড়িয়ে ধরেছে। এদিকে রাউসি কিনা কি ভাবছিল, এসব ভাবতেই নিজেই লজ্জায় পড়ে যায়। চুপচাপ হাঁটতে থাকে। রাউসি জামা চুজ করার সময় মেহরান ফোনে কারোর সাথে কথা বলছিল। মেহরান রাউসির কাছে এসে বলে, তুই চুজ করতে থাক, আমি একটু কথা বলে আসি। একটু পরই আসবো, কোথাও যাবি না একদম। কথাটা বলে মেহরান চলে যায়। রাউসি নিজের মন মতো জামা কাপড় দেখতে থাকে। তখনই তার থেকে একটু দূরে একটি ছেলে আর মেয়েটিকে ঝগড়া করতে শুনে। সেদিকে তাকিয়ে দেখে ছেলেটা আর কেউ নয়, বরং নুজাইশ ছাড়। তবে নুজাইশ ছাড়ের সাথে ওই মেয়েটাকে, সেটা বুঝতে পারে না রাউসি। রাউসি ভাবে নুজাইশের গার্লফ্রেন্ড হবে হয়তো, কিন্তু এই ভরা মানুষের সামনে এরা এভাবে ঝগড়া করছে কেন? নুজাইশ তার বড় বোন নুসফারের সাথে শপিংয়ে এসেছিল।
নুসফা আর নুজাইশের সম্পর্ক চাপে নেউলে হলেও আজ বাধ্য হয়ে তাদের দুজনের একসাথেই এই শপিং করতে আসতে হলো। এর কারণ নুসফারকে দুদিন পর দেখতে আসবে। নুসফারের কিছু জিনিস কেনার প্রয়োজন ছিল, তাই সেটা তার মা নাজমা বেগমকে বললে তিনি তার ভাইকে নিয়ে যেতে বলেন। নুজাইশ যেতে না চাইলেও মায়ের ধমকে রাজি হয়ে যায়। নুজাইশ মা ভক্ত, মাকে অনেক ভয় পায় সে, তাই মায়ের কথাতে এই ঝগড়টেটার সাথে আসতে হলো। নুজাইশ চেঁচিয়ে বলে, তুই এখানে থাক, আমি চলে গেলাম। নুসফা বলে, যা যা। নুজাইশ রেগে চলে যাওয়ার জন্য পেছনে ফিরে তাকাতেই মৌরিনকে তাদের দিকে তাকিয়ে থাকতে দেখে ভূত দেখার মতো চমকে ওঠে। নুজাইশ আজ সকালে মৌরিনকে ভালোভাবে দেখার পর হতেই এখানে সেখানে মেয়েটাকে দেখতে পাচ্ছে। মোটেও ভালো থাকতে পারছে না নুজাইশ। নুজাইশ এটা তার ভম মনে করে মৌরিনের সামনে গিয়ে বলে, তোমার সাহস কত মৌরিন, তুমি আবারও আমাকে তাড়া করছো? রাউসি হতভম্ব হয়ে যায়। এই লোক বলে কি, আবার মৌরিন ডাকছে কেন? নুজাইশ নিজের মাথার চুল হাত দিয়ে টেনে ধরে। আশেপাশের মানুষজন কেমন করে যেন তাকিয়ে থাকে তাদের দিকে। নুজাইশ বলে, দেখা মৌরিন, এটা ঠিক নয়, আমি তোমার টিচার। টিচার স্টুডেন্টের মাঝে বাকি কথাটা যেন বলতে পারে না, গলা দিয়ে আসছে না কথাটা। রাউসি এবার নিজেকে সামলে বলে, স্যার আপনি কি ঠিক আছেন? এবার নুজাইশ ভালোভাবে দেখে এটা সত্যিকারের মরিন। এবার যেন নুজাইশ আকাশ থেকে পড়ে। এতক্ষণ এই মেয়ের সামনে কি পাগলামিটাই না করলো ভাবতে থাকে। লজ্জা পেলেও ক্ষণবাদেই নিজেকে সামলে নিয়ে বলে, ও আই এম সরি মরিন, ইটস জাস্ট আ প্র্যাঙ্ক। কথাটা বলে নুজাইশ আবার নিজেই হাসতে থাকে। লজ্জায় সে তার মাথা কাটা যাচ্ছে, এটা মোটেও বুঝতে দেওয়া যাবে না। নুজাইশ আবারও বলে, তা তুমি এখানে এটা একা কী করছো? শপিং করতে এসেছো? ওহ, করো করো। নুজাইশ ভাবছে এখান থেকে কেটে পড়লেই সে বাঁচে। তাই নুজাইশ মৌরিনের থেকে বিদায় নিয়ে বড় বড় পা ফেলে যায়, চলে যায়। রাউসি নুজাইশের যাওয়া দেখে। সে তো নুজাইশের এমন আচরণে চমকে গিয়েছে। আসলে কি প্রাঙ্ক নাকি অন্য কিছু ভাবতে থাকে। টিচার কি কখনো শিক্ষার্থীর সাথে এমন প্র্যাঙ্ক করে কিনা জানা নেই রাউসির। তখনই ভেতরে আসে মেহরান রাউসির কাছে এসে ব্যস্ত আওয়াজে বলে, আর ইউর ডান রাউসি? রাউসি নিজের হাতের দিকে তাকায়, শুধুমাত্র একটা ড্রেস হাতে নিয়ে দাঁড়িয়ে আছে। মেহরান রাউসির চোখ অনুসরণ করে সেদিকে তাকাতেই বুঝে যায় যে রাউসির এখনো হয়নি। তাই এবার সে নিজেই রাউসির জন্য ড্রেস পছন্দ করতে শুরু করে আর রাউসিকে তার পিছু পিছু আসতে বলে। রাউসি শুধু অবাক চোখে মেহরানকে দেখে যাচ্ছে। মানুষটার চয়েস সেন্স খুব ভালো। সব কিছু কেনা শেষ হলে মেহরান শপিং ব্যাগগুলো নিজেই হাতে নেয়। রাউসিকে জিজ্ঞাসা করে, আর কিছু বাকি আছে তোর? রাউসি দুদিকে মাথা নাড়ায়, আর কিছু বাকি নেই। হাঁটার সময় রাউসি হোঁচট খেয়ে পড়ে যেতে নিলে মেহরান রাউসির বাম হাত ধরে ফেলে, বলে, আস্তে হাঁট, আর দেখে শুনে হাঁটা চলা কর। চোখ কোথায় রেখে হাঁটিস? রাউসি তো ভালোভাবেই হেঁটে যাচ্ছিল, মাঝে মধ্যে এমন হওয়া স্বাভাবিক। মেহরান পার্কিং লটে গিয়ে গাড়িটা নিয়ে আসে। রাউসি গাড়িতে উঠে বসে। মেহরান গাড়ি স্টার্ট দেবে, তখনই কেউ একজন আবার তাকে কল করে। মেহরান ফোন বের করে ফোনের স্ক্রিনে চোখ দিতেই রেগে যায়। রোজি আবারও কল করেছে। কল রিসিভ করে রুষ্ট আওয়াজে জিজ্ঞাসা করে, তোমার সমস্যা কি? রোজি ওপাশ থেকে বলে, স্যার আমি আপনার গাড়ি পেছনে দাঁড়িয়ে আছি। আসলে আজ রাতে আপনার ঢাকার বাইরে যাওয়ার কথা ছিল। আগামীকাল খুব গুরুত্বপূর্ণ মিটিং আছে আপনার, কিন্তু আপনি আমার কলই রিসিভ করছেন না। ফোন কানে নিয়েই একবার পেছনে তাকায় মেহরান। সত্যি রোজি পেছনে দাঁড়িয়ে আছে। এই মেয়ে জানলো কিভাবে? মেহরান শপিং মলে, নাকি বাবা বলেছে? মেহরান তার বাবাকে পরে দেখে নেবে ভেবে নেয় মেহরান। আগে এই রোজির একটা বিহেভ করতে হবে। রোজি মেহরানের সিটের জানালার কাছে আসে। মেহরান কাজ নামিয়ে ঝাঁঝালো গলায় বলে, কি? রোজি একবার রাউসির দিকে তাকায়। মেয়েটাকে সে চেনে না, তবে রোজির যেন হুট করে মেজাজ খারাপ হয়। স্যার আপনার তো আজ ঢাকার বাইরে যাওয়ার কথা ছিল, কিন্তু আপনি ওনার সাথে কি করছেন? মেহরান চোখ মুখ শক্ত করে বলে, তার কৈফত কি তোমায় দেবো আমি? মিটিং ক্যান্সেল করো, আমি যাব না। রাউসি শুধু ড্যাব ড্যাব করে তাকিয়ে আছে। এই মেয়েটাকে সে চেনে না, তবে মেয়েটার পোশাক আশাক খুবই মডার্ন। মেয়েটি আবারও রাউসির দিকে তাকিয়ে প্রশ্ন করে,
কিন্তু স্যার, এটা করলে তো আমাদের কোম্পানিরই ক্ষতি হবে। আপনার এভাবে যার তার সাথে সময় কাটানো উচিত নয়। আপনার বাবা জানতে পারলে রেগে যাবেন। রাশির চোখ জোড়া ছোট ছোট হয়ে যায়। মেহরান এবার প্রচণ্ড রকম রেগে যায় বুঝি। ধমকে বলে, আমি কি আমার বাবাকে ভয় পাই? অ্যান্সার মি। ভয় পাই? চলে যাও এখান থেকে। ধমক খেয়ে এবার কিছুটা দমে যায় রোজি। মেহরান রাগে শ্বাস নিচ্ছে ঘন ঘন। রাশির দিকে একবার তাকিয়ে রোজির দিকে চোখ ক্ষুদায় নিক্ষেপ করে মাথা একটু এগিয়ে নিয়ে বলে, ওকে নিয়ে যার তার শব্দটা উচ্চারণ করা মোটেও ঠিক হয়নি তোমার। মেহরান খানের অতি প্রিয় কিছুকে এভাবে অপমান করার শাস্তি তোমাকে পেতে হবে রোজি। বিদায়। শান্ত ভঙ্গিতে বাড়ির ভেতর প্রবেশ করে রাউসি। সদর দরজা পেরিয়ে বাম পাশে কোলাহলের শব্দ শুনে সেদিকে ফিরে তাকায় রাউসি। বাড়ির বড়রা বসে আছে, কিছু একটা নিয়ে আলাপ আলোচনা করছে। রাউসিকে দেখতে পেয়ে রোকসানা বেগম হাসি মুখে বলে ওঠেন, রাউসি মা, তোরা এসে গেছিস? মেহরান কোথায়? রাউসি সকলের দিকে এক পলক চেয়ে ক্লান্ত ভঙ্গিতে জবাব দেয়, বাইরে কথা বলছে কারো সাথে। উর্মিলা বেগম রাউসির নিকট এসে মাথায় স্নেহা স্পর্শে হাত বুলিয়ে নরম গলায় শুধান, ক্লান্ত হয়েছিস? যা ফ্রেশ হয়ে নে, খাবার পাঠিয়ে দিচ্ছি আমি। রূপা বেগম মেয়ের কাছে এসে স্নেহের হাত বুলান মাথায়। রাউসি মাথা নাড়িয়ে সিঁড়ি বেয়ে ওপরে ওঠে, নিজের ঘরে চলে আসে। মেহরান বাড়িতে ঢুকতেই মাহবুব খান ছেলেকে কাছে ডাকেন। মেহরান গিয়ে বাবার সামনের সোফায় মাহমুদ খানের পাশে গিয়ে বসে পড়ে। মুখভঙ্গি শান্ত শান্ত হলেও এখন কি বদলে যাবে তার বাবা, এটা কিছু হলেও যেন আন্দাজ করতে পারে মেহরান। মাহবুব খান একটু কেসে প্রথমে জিজ্ঞাসা করেন, রোজিকে চাকরি থেকে বের করে দেওয়ার কারণ বলো আগে। চল শক্ত করে শান্ত ভঙ্গিতেই জবাব দেয়, আমার বিশেষ কিছুতে নজর দেওয়ার মতো দুঃসাহস করেছে তাই। মাহবুব খান ভেবে পাচ্ছেন না কেমন করেছে, তবু ওই বিষয়টা আপাতত পেছনে ঠেলে মূল কথায় আসেন তিনি। বাকিদের দিকে একবার তাকিয়ে বলা শুরু করেন, আমার বন্ধু আজিজ ইকবালকে তো চেনো, তার মেয়ে আরিয়া ইকবাল এবার মাস্টার্স শেষ করে আজিজের বিজনেস দেখাশোনায় নিয়োজিত। দেখতে শুনতে ভালো, বিচক্ষণ, বুদ্ধিমতী। আমরা বড়রা সকলেই চাইছি আগামীকাল তুমি আরিয়ার সাথে দেখা করবে। ভ্রুকুটি করে মেহরান পাল্টা গম্ভীর মুখে বলে, ইনডিরেক্টলি কি ব্লাইন্ড ডেটের কথা বলছো? মাহবুব খান চুপ থাকেন। নীরবতা সে সম্মতির লক্ষণ। এটা দীর্ঘদিনের বিবর্তনিক। মেহরান না করার জন্য কিছু বলবে, তার আগেই মাহবুব খান বলেন, আমি আজিজের সাথে আমার বন্ধুত্বের দৃঢ়টা আজীবন রেখে যেতে চাই, দু পরিবারের মাঝে একটি দৃঢ় বন্ধন তৈরির মাধ্যমে। আশা করি আমার কথা তুমি বুঝতে পেরেছ। কথাটুকু বলে মাহবুব খান প্রস্থান করেন। মাহমুদ খান মেহরানের কাঁধে হাত রেখে চলে যান। মাহাতাব খানও চলে যান ভাইদের পিছু পিছু। উর্মিলা বেগম ছেলের কাছে এসে ছেলের কাঁধে হাত রেখে বলে, বাবা, মেয়েটা দেখতে খুবই সুন্দর, তোর উচিত তার সাথে একবার দেখা করা। মেহরান হালকা আওয়াজে বলে, সৌন্দর্য নয়, ব্যক্তিত্ব থাকা জরুরি। আগামীকাল দেখা যাবে। এদিকে এত কিছু না জানা রাউসি রাতে ঘুমানোর জন্য রেডি হয়। তখনই হঠাৎ একটা মেসেজ আসে তার ফোনে। মেসেজটিকে ক্লিক করতেই জলজল করে একটা লেখা, উদ্দেশ্য যদি তুমি হও তবে আমি আজীবন সেই উদ্দেশ্যের পিছু পড়ে রব। মেসেজটিতে স্পষ্ট ভালোবাসা সুপ্ত বহিঃপ্রকাশ। অতিশয় মাত্রায় বিস্মিত রাউসি ভাবতে থাকে, এই মেসেজ তাকে কে সেন্ড করতে পারে? নাম্বারটা আননোন, এত রাতে কে প্রেম নিবেদন করবে তাকে? বন্ধু বান্ধব আত্মীয় স্বজন ছাড়া বেশি কাউকে চেনে না বললেও ভুল নয়। রাউসি সব সাপেক্ষে। প্রাসঙ্গিক কারণে কিছুজন নতুন বন্ধুর আগমন ঘটেছে তার ইন্ট্রোভার্ট জীবনে। রাউসি জন্মগত ইন্ট্রোভার্ট বললে ভুল হবে না, তবে এই লোকটা স্বভাবগত দিক শুধু অপরিচিতদের ক্ষেত্রেই বর্ণিত যেন। রাউসি নাম্বারটা ভালোভাবে পরখ করে। না চেনে না সে এই নাম্বার। ফোন ওভাবে রেখে দেয় বালিশের পাশে। ক্ষণ বাদে তলিয়ে যায় গভীর নিদ্রায়। দিনটি রৌদ্রোজ্জ্বল নয়, সাদা মেঘের পাশাপাশি কালো মেঘও ভরপুর বললেও ভুল নয়। তপ্ত গ্রীষ্ম শেষের দিকে বুঝি, ঝড় বাদলার দিন শুরু হলো বুঝি। আজ ভার্সিটি যাওয়ার মতো কোনো মুডই নেই রাউসির মাঝে। নিজ রুমের বিশালাকার আয়তনের বারান্দায় বসে নিশ্চিন্তনে আঁকি ঝুঁকির বড় জোর প্রচেষ্টা তার।
দরজা ঠেলে রাউসির রুমের ভেতরে পা রাখে নিহান। বাড়িতে সমবয়সী বলতে শুধু নিহানই। তাই তো নিহান বব বড় ভাই সুলভ কম বন্ধু সুলভ আচরণে বেশি অভ্যস্ত। রাউসিকে বারান্দায় গম্ভীর বসে থাকতে দেখে কাছে গিয়ে দুষ্টুমি স্বরে বলে, আমি কি বসবো ম্যাম? তুই কখন এলি? এখনই এলাম। তা বসবো কি? চাইলে দাঁড়িয়ে থাকতে পারিস। নো ওয়ে, এটা কখনোই না। তো এসব ঢং দেখানোরও কোনো মানে হয় না। নাহিন রাউসির চুল এলোমেলো করে দিয়ে বলে, মন খারাপ তোর? না। তাহলে চল নিচে। আজ আমরা রেস্টুরেন্টে খেতে যাব। তানিয়া তানজিম উজান ভাইও যাবে। কথাটা বলে রাউসিকে টেনে নিয়ে যেতে থাকে। নিচে আসতে দেখে তানজিম, তানিয়া, উজান সহ সকলে রেডি হয়ে আছে। রাউসিকে দেখতে উজান বলে ওঠে, চল চল। যেন তারা রাউসির জন্য এতক্ষণ যাবত অপেক্ষা করছিল। রাউসি বলে, কিন্তু ভাইয়া, আমি তো ড্রেস চেঞ্জ করিনি। আরে লাগবে না, এভাবেই দেখতে কিউট লাগছে। তোকে চল। উজান সহ বাকিরা যেন কি নিয়ে বেশি উত্তেজিত আজ। রাউসি যেতে না চাইলেও বাধ্য হয়ে তাদের সাথে রওনা হয়। ভাগ্যিস আজ তার পছন্দের একটি ড্রেস পরেছিল। গাড়িতে উঠতেই তানজিম কি যেন দেখে চেঁচিয়ে বলে, উজান, লেট হয়ে গেল আমাদের। ফুল স্পিডে গাড়ি চালা। রাউসি বুঝতে পারছে না এদের কর্মকাণ্ড। কিসের জন্য লেট হলো, কি হচ্ছেটা কি? তানিয়ার কানের কাছে মুখ নিয়ে একবার জিজ্ঞাসা করে, কোথায় আর কেন যাচ্ছি আমরা? তানিয়া বিস্মিত ভাব ফুটিয়ে বলে, কেন জানিস না তুই? আজ মেহরান ভাই ব্লাইন্ড ডেটে যাবে। তো আমরা কি ঘরে বসে চুপটি মেরে বসে থাকবো? না, সে এতক্ষণ পৌঁছে গেছে হয়তো। রাউসি বিষয়টা স্বাভাবিকভাবে নেয় আর বলে, তোরা কিভাবে জানলি? নাহিন বলল, ফুপু আর ফুপার সাথে কথা বলা বলি করছিল নাকি, এই বিষয়ে কথা হয়েছে বলছিল। নাহিন আর মাইশা শুনেছে সব। ওহ বলে চুপ হয়ে যায় রাউসি। আজ মেহরানদের ডেট, এভাবে ডিস্টার্ব করা কি খুব জরুরি নাকি ওদের? রাউসির মন সায় দেয় না। এদিকে এদের কিছু বললেও এখন আর ছেড়ে দেবে না। আধ ঘন্টার মধ্যে একটি অত্যাধুনিক রেস্টুরেন্টের সামনে গিয়ে থামে তাদের গাড়িটি। সবাই নেমে যায়। উজান একবার আশপাশ তাকায়। না, এখানে মেহরানের দামি কালো মার্সিডিসটা দেখা যাচ্ছে না। তার মানে এখনো আসেনি। সবাই ভেতরে যাওয়ার জন্য উদ্যত হয়। মাইশা কোথা থেকে দৌড়ে তাদের কাছে আসে। রাউসি যেতে চাইছিল না, ওকে টেনে নিয়ে যায় সবাই। দোতলায় একটি কর্নারে খুবই রূপবর্তী মডার্ন এক নারীকে বসে থাকতে দেখে তানজিম বলে, ওই তো আরিয়া। রাউসি বলে, তোমরা চিনো কিভাবে? ছবি দেখেছি, মায়ের থেকে জোর করে নিয়ে। তানজিম প্রত্যুত্তর করে। তারা সবাই গিয়ে তাদের থেকে খানিক দূরে, যাতে মেহরানরা তাদের দেখতে না পায়, সে জায়গায় গিয়ে বসে পড়ে সকলে। কিছুক্ষণ বাদে ফিটফাট হয়ে সেখানে উপস্থিত হয় মেহরান। লম্বাটে পুরুষটা আজ নেভি ব্লু শার্ট পরেছে আর কালো জিন্স। আজ কপালে কিছু চুল পড়ে আছে, সুন্দর লাগছে দেখতে। ডেটের জন্য হয়তো বা আজ অন্যরকম ভাবে এসেছে। রাউসি এসবই ভাবছিল। মেহরানকে আসতে দেখে দাঁড়িয়ে যায় আরিয়া, ঠোঁটে ফুটে তুলে মুগ্ধ করা হাসি। হাত বাড়িয়ে বলে, হ্যালো, আরিয়া ইকবাল। মেহরান হাতে হাত মেলায় না, দাঁড়িয়ে থেকে ভরাট পুরুষালী গম্ভীর আওয়াজে প্রত্যুত্তর করে, মেহরান খান। আরিয়া ভ্রু উঁচু করে, মনে মনে বলে, দেমাগ আছে বলতে হবে। মেহরান চেয়ার টেনে বসে পড়ে। বিব্রত হয় আরিয়া, নিজেও বসে পড়ে। আরিয়া নিজের অ্যাটিটিউড বহাল রেখে বলল, কি খাবেন বলুন, অর্ডার করি। দরকারি কথা বলুন আপনি। অবাক হয় না আরিয়া, মেহরান খানের ব্যাপারে শুনেছে সে। দেশে এসেছে কয়েকদিন হলো। এরই মাঝে নিজের দাম্ভিকতা আর কাজের দক্ষতার জন্য বেশ পরিচিত পেয়েছে এই লোক। আরিয়াও সোজাসুজিভাবেই বলে, ডেটে এসেছি, কিছু না খেলে চলে? দরকারি কথা যেহেতু শুনতে চাচ্ছেন, তবে বলবো, আপনাকে আমার পছন্দ হয়েছে। আমাদের বিয়েটা হলে বিজনেসেরও ভালো, এদিকে পারিবারিক বন্ধনটাও তৈরি হবে। এদিকে বসে থাকা রাউসিরা কিছুই শুনতে পাচ্ছে না। ওজান পকেট থেকে কয়েকটা মাস্ক বের করে সবাইকে পরতে বলে। ওজান আর তানজিম আগে থেকেই সমস্ত প্ল্যান করে এসেছে। এই মেয়ের সাথে মেহরানের ডেট কোনোভাবেই সফল হতে দেওয়া যাবে না। তাই তো মাস্ক পরে নিয়ে রাউসির মাথায় ওড়না ভালোভাবে পেঁচিয়ে নিতে বলে। রাউসি বলে, ওজান ভাই, এটা কি ঠিক করছি আমরা? মেহরান ভাইয়া যদি জেনে যায় তবে আমাদের পিঠের ছাল তুলে দেবে না, গ্যারান্টি আছে কি?
ওজানের বদলে তানজিম বলে, আমাদের চিনতেই পারবে না। ছেলেরা মাস্ক, চোখে চশমা আর মাথায় ক্যাপ পরে নেয়। এদিকে রাশি না চাইতেও মাথায় ভালোভাবে ওড়না পেঁচিয়ে নেয় আর মাস্ক পরে নেয় তারাও, সাথে চশমা তো আছেই। সবাই উঠে দাঁড়িয়ে মেহরানদের টেবিলের দিকে অগ্রসর হয়। আরিয়ান এমন ফালতু কথা শুনে মেহরান স্বাভাবিকভাবে উত্তর দেয়, আপনার আমার পছন্দ হতে পারে মিস, আরিয়া আমার আপনাকে নয়। আমাদের বিজনেসের এমন খারাপ দিন আসেনি যে অন্যের পরোপকারে উঠে দাঁড়াতে হবে। আর পারিবারিক বন্ধনের কথা বলছেন, সেটা বন্ধুত্বের মাধ্যমেও থাকা যায়, বৈবাহিক বন্ধনের মাধ্যমে সব কিছু হয় না। আরিয়া হাসে, হাসলে গালে টোল পড়ে মেয়েটার। বলে, মিস্টার মেহরান, আপনার কথাগুলো খুব সুন্দর, এমন আমাকে পছন্দ না হওয়ার কারণ বলুন এখন। এদিকে ওজানরা মেহরানের টেবিলের আশেপাশে এসেছে। এক একজন এক এক ভঙ্গিমায় দাঁড়িয়ে আছে, তো আরেকজন কানে ফোন দাঁড়িয়ে আছে। উদ্দেশ্য তাদের এখানে থাকা মেহরান আরিয়ার কথোপকথন শোনা। এদিকে আরিয়ান একবার খেয়াল করে এভাবে এক একজন মুখোশধারী হয়ে দাঁড়িয়ে থাকা ছেলে মেয়েগুলোকে। তবে সে ততটা পাত্তা দেয় না। মেহরানের নজর যায় কালো সালোয়ার কামিজ পরিহিত একটি মেয়ের দিকে। মেয়েটি ঠিক তার একটু দূরেই দাঁড়িয়ে আছে শটান হয়ে। শরীরের মিষ্টি সুঘ্রাণ এসে নাকে লাগে মেহরানের। মুহূর্তের মাঝেই চিনে ফেলে সে, বাকিদেরও চিনে ফেলে মেহরান। ঠোঁটে বাঁকা হাসি ঝুলিয়ে মেহরান অদ্ভুতভাবে আরিয়াকে বলে, নিজ গৃহে এত সুন্দর গোলাপ থাকতে বাইরের গোলাপ তুচ্ছ মনে হয়। আরিয়া কথাটার মানে ভালোভাবে বুঝতে না পারে আবার বলে, আপনি স্ট্রং পার্সোনালিটির মেহরান, সাথে একজন বিজনেসম্যান। আপনার পাশে অবশ্যই আপনারই মতো একজনকে শোভা পায়, যার সমস্ত গুণ আমার মাঝে বিদ্যমান। ওজান, তানজিম সহ বাকিরা সবাই সব কথা শুনতে পায়। ওজান রেগে হুট করে গালি দিয়ে ফেলে, বলে, বা বিদ্যমান। এদিকে এই কথাটা আরিয়া শুনে চোখ বড় করে পাশে তাকায়। ওজান কি করেছে ঘটনা বুঝতে পেরে ফোনে কথা বলার মতো করে স্বর হালকা পাল্টে ফেলে বলে ওঠে, তোর বা আমার মতো না, তুই একটা জঙ্গলি। আমি তোর অনেক দিন ধরে অপছন্দ করি। তুই এত খারাপ কেন? তোর সাথে আমার সম্পর্ক নাই। আর একবার কল দিলে তোর রাস্তার পাশে আয়না সার্কাস দেখামো। রাখ ফোন। এমন কথা শুনে আরিয়া মুখ বেঁকিয়ে আবারও মেহরানের দিকে তাকায়। মেহরানের খুব হাসি পেলেও হাসি আটকে রাখে। এদিকে উজানের এমন কথাবার্তা শুনে বাকিরা মাস্কের আড়ালে খুব হাসে। রাউসিও হেসে ওঠে। রাউসি মেহরানের দিক থেকে একটি চেয়ারে বসেছিল, আর তার পাশে উজান দাঁড়িয়ে। মেহরান আর চোখে রাউসিকে দেখে। সে যে হাসছে এটা মেহরান ধারণা করে। খুব যেন দেখতে ইচ্ছে করলো মেয়েটার হাসিটা। নিজের মনোভাবকে দমিয়ে এবার মেহরান আরিয়ার কথায় স্মিত হেসে জবাব দেয়, দৃঢ় বন্ধনে শুধু ধীরতাই থেকে যাবে। একটা সময় গিয়ে নিজেদের মধ্যে সেই বন্ধনের ধ্বংসের উপমা জেগে উঠবে। সেই শক্ত বন্ধন শুধু কোমলমতি নারীর সাথে সম্পৃক্ত হওয়া প্রয়োজন। কথাগুলো শুনে রাউসি নিজেও মুগ্ধ হয়। আরিয়া কি বলবে ভেবে পাচ্ছে না। অপ্রভিত ভঙ্গিতে তাকিয়ে আছে সে। এদিক ওদিকে থেকে তানজিম আওয়াজ পাল্টে কানে ফোন দিয়ে স্বগক্তি করে বলল, একদম, তোমাকে ওর সাথে একটুও মানাবে না। কোথায় কি বলছে সেটা বুঝতে পেরেও আবারও বলে, তোমাকে শুধুই আমার সাথে মানাবে যান। নাহিন তানিয়া মাইশাও সমস্বরে বলে ওঠে, আমি সহমত। মেহরান চক্ষু হাসে। আরিয়া আবারও সেদিকে তাকিয়ে থাকে। সে বুঝে পাচ্ছে না তারা আসার পর এগুলো কোত্থেকে এলো। কথাবার্তা শেষে কিছু খাওয়া দাওয়া করে মেহরান আরিয়ারা চলে যায়। রাউসিয়েরা এবার নিজেদের রূপে ফিরে আসে। তারা বুঝতে পারছে মেহরান বেশ কৌশলে বিয়েটা ক্যান্সেল করবে। মনের খুশিতে নিচে আসতেই মেহরানকে দাঁড়িয়ে থাকতে দেখে না দেখার ভান করে আবারও উপরে উঠে যেতে নেয়। মেহরান অতিষ্ঠ হয়ে বলে, এই দাঁড়া এখানে, সবগুলো এদিকে আয়। ধরা পড়ে যাওয়ার পর সবগুলো মুখ কালো করে মাথা নিচু করে মেহরানের সামনে এসে দাঁড়ায়। মেহরান মেয়ে কি ধমকে বলল, এখানে কি করছিলি? তানজিম আহতস্বরে বলে, একটু খাওয়া দাওয়া করতে এসেছিলাম সকলে। ও তাই বুঝি? সবাই একযোগে মাথা নাড়ায়। মেহরানের তীক্ষ্ণ দৃষ্টি গিয়ে পতিত হয় রাউসির দিকে। রাউসি মাথা উঁচু করেই দাঁড়িয়ে আছে। মেহরান সবগুলোকে জব্দ করার সিদ্ধান্ত নিয়ে বলে, আজ বাড়িতে চল তোরা, তারপর সবগুলোর পিঠে লাঠি ভাঙব। হতবুদ্ধিতা সবার চোখে মুখে।
শুধুমাত্র রাউসি নিরুৎসাহিত অপরাগ ভঙ্গিতে দাঁড়িয়ে। মেহরান যে তাদের শাস্তি না দিয়ে থাকবে না এটা তারা নিশ্চিত। কিন্তু এই বয়সে এসে এভাবে পিঠে লাঠি ভাঙানোর কি প্রয়োজন? মেহরানের ধমকে সবাই তাদের গাড়িতে উঠে পড়ে। রাউসি শেষে ছিল। সেও উজানদের গাড়িতে গিয়ে বসতে নিতেই মেহরান ডেকে ওঠে, রাউসি। রাউসি থামে, ঘাড় ঘুরিয়ে পেছনে তাকিয়ে বলে, হ্যাঁ ভাইয়া, তোর থেকে এটা আশা করিনি আমি। তোর শাস্তি বেশি হবে। তুই আমার গাড়িতে আয়। রাউসি চোখ ছোট ছোট করে কিছুক্ষণ তাকিয়ে থেকে অনিচ্ছা সত্ত্বেও মেহরানের গাড়িতে গিয়ে উঠে বসে। ওজান আর তানজিম মুচকি হাসে। বাকিরা হতভম্ব হয়ে তাকিয়ে আছে শুধু। গাড়িতে উঠে সিট বেল্ট বেঁধে গাড়ি স্টার্ট দেয় মেহরান। পাশে বসে থাকা রাউসির দিকে আর চোখে একবার তাকাতে ভোলে না। রাউসি নখ কামড়াচ্ছে, ভয় পাচ্ছে কি হয়তোবা। মেহরান গাড়ি চালানোর গতি বাড়ায়। এতে অবশ্য পাশে বসে রাউসি খুব একটা ভাবাবেগ হলো না। মেহরান উচ্চ স্বরে বলে, তুই কি আমার ডেটের ব্যাপারে সব জানতি? চোখ তুলে মেহরানের দিকে তাকায় রাউসি, ছোট্ট করে বলে, না। তাহলে আজ কি হলো সেটা? উত্তরটা যেন রাউসির প্রস্তুত ছিল আগে থেকে। তাই তো প্রশ্ন করার সাথে সাথেই সে বলে ফেলে, আমি কিছুই জানতাম না মেহরান ভাই। আসলে ওরাই আমাকে জোর করলো যাওয়ার জন্য। আমি কিন্তু যেতে চাইনি। মেহরানের মনে হাসি পাচ্ছে। মুখবায়ব মেকি কাঠিন্য করে বলে, যেতে চাসনি কেন? আসলে যাবই বা কেন? এই জন্য আর কি। এবার মেহরান কিছুটা রাগে। রাউসি তার ব্যাপারে উদাসীন। এটা মেহরান সহ্য করতে পারবে না। মেহরান রেগে মেগে বলল, ভার্সিটি যাসনি আজ? কেন যাসনি এটা সম্পূর্ণ এক্সপ্লেন করবে। মেহরানের এমন রাগী স্বর শুনে এবার কিছুটা ভয় পায় রাউসি। কি বলবে সে? বৃষ্টি পড়ছিল বলে ভার্সিটি যায়নি এটা, নাকি বানোয়াট কাহিনী একটা শুনিয়ে দেবে? রাউসি কথা সাজিয়ে নিল, বলল, অসুস্থ ছিলাম ভাইয়া, তাই তো ভার্সিটি যেতে পারিনি। এখন যদি তুমি বিশ্বাস না করো তবে সেখানে আমার কিছু করার নেই। আর চোখে রাউসিকে পরখ করে মেহরান। বিশ্বাস হলো না তার। তবুও আর ঘাটল না মেয়েটাকে। মেয়েটা তার প্রতি এখনও উৎসুক নয়। এদিকে মেহরানের বাবাও ছেলের বিয়ে দেওয়ার জন্য লেগে পড়েছেন। সমস্যা হতে পারে, এটা দ্রুত সামলাতে হবে ভাবে মেহরান। গাড়িটা বাড়ির সামনে পৌঁছাতেই দেখা যায় উজানদের গাড়িটাও ওখানেই রয়েছে। রাউসি নামতেই উজানদের গাড়ি থেকে বাকিরাও নেমে যায়। তানিয়া রাউসির কাছে এসে বলে, চল। রাউসি একবার গাড়ির দিকে তাকায়। মেহরান এখনও বসে আছে সেখানে, দৃষ্টি তার সামনে। রাউসি অবাক হচ্ছে, এরা এখনও এখানে কি করছে? বাড়িতে তো এদের আগে পৌঁছানোর কথা। রাউসি তানিয়ার পিছু পিছু হাঁটা শুরু করে। মেহরান গাড়ি নিয়ে আবারও চলে যায় কোথাও। সামনেই উজান তানজিম দাঁড়িয়ে আছে। নাহিন আর মায়েশা হয়তো চলে গেছে তাদের বাড়িতে। রাউসির ফুপু মালিহা খানের বাড়ি খানবাড়ি থেকে মিনিট 5 দূরে। বাড়িতে প্রবেশ করতেই যে যার মতো চলে যেতে নিতেও পেছন থেকে কারো ডাকে থেমে দাঁড়ায় সকলে। পেছনে ঘুরে দেখেই উর্মিলা বেগম দাঁড়িয়ে আছেন তার দিকে তাকিয়ে। কোথায় গিয়েছিলি তোরা? ওজান একবার সবার দিকে তাকিয়ে মায়ের কাছে গিয়ে বলে, মা, আমরা সবাই মিলে রেস্টুরেন্টে খেতে গিয়েছিলাম। খুব সহজে উর্মিলা বেগম বিশ্বাস করেন। ছেলের মাথায় বাড়ি মেরে বলে, একবার বলে যা তো উচিত ছিল নাকি? আমরা চিন্তায় অস্থির হয়ে পড়েছিলাম। কল করলেও ফোন বন্ধ বলে। এমন কাজ আর করবি না। তোর জন্য চিন্তা না হলেও ওদের জন্য তো টেনশন হয় নাকি? তখনই কোথা থেকে যেন তাজবীর সেখানে চলে আসে আর উর্মিলা বেগমকে বলে, বড় মা, ওজান ভাইয়ারা মেহরা আর বলতে পারে না। তার আগেই তানজিম ঘটনা বুঝতে পেরে মুখ চেপে ধরে ছেলেটার। উর্মিলা বেগম তখন চলে যাচ্ছিলেন, তাই ভালোভাবে তাজবীরের কথাটুকু কর্ণপাত হয় না। উর্মিলা বেগম চোখের আড়াল হতেই সকলে হাঁপ ছেড়ে বাঁচে। নয়তো এই ছেলে ততক্ষণ বলেই দিত কোথায় গিয়েছে। নিশ্চয়ই বাড়িতে এইমাত্র এসেছে প্রাইভেট থেকে, নয়তো সব কিছু আজ ফাঁস করে দিত। তানজিম তাজবীরের হাত শক্ত করে ধরে। দোতলায় নিয়ে যাওয়া হয় তাকে। তানজিমের পিছু পিছু সবাই যায়। তাজবীরের রুমে নিয়ে যাওয়া হয় তাজবীরকে। তানজিম গিয়ে তাজবীরের মাথায় গাঁটটা মেরে বলে, এই বিচ্ছুটা দেখি আমাদের খেয়ে আমাদের পেছনে লাগছিস। তাজবীর বলে, তোমরা আমাকে সাথে নিয়ে যাওনি কেন? আমি সবাইকে বলে দেব।
তানিয়া তার ছোট ভাইয়ের কান মলে দিয়ে বলে, এই তুই জানলি কিভাবে যে মেহরান ভাইয়ের ডেটে যাব কথাটা? তোমাদের বলাবলি করতে শুনেছিলাম আজ দুপুরে, কিন্তু আমাকে বাধ্য হয়ে প্রাইভেটে যেতে হলো। তোমরা যদি একবার বলতে আমাকে, মা প্রাইভেটে যেতে বাধ্য করতো না, আর আজ আমার মার খাওয়া হতো না। সবাই হেসে ওঠে। তাজবীর রাওশির কাছে গিয়ে বলে, রাওশির হাত ধরে বলে, রাওশি আপু, তোমার থেকে এটা আশা করিনি। তাজিম আবারও তাজবীরের কান মলে দিয়ে বলে, এসব কথা না বলে এখন এটা শোনো, কাউকে কিচ্ছু জানাবি না, নয়তো তোকে রাম ধোলাই দেব আমরা, বুঝেছিস? তাজবীর বিরোধিতা করে বলে, আমি সবাইকে সবটা বলে দেব। ওজান এগিয়ে এসে বলে, এটাকে আজ উচিত শিক্ষা দিতে হবে, চল এটাকে ছাদে বেঁধে ফেলে আসি। রাওশি এগিয়ে এসে উজানকে বলে, থাক না ভাইয়া, ও এমনটা করবে না। তাজবীরের সামনে এসে বলে, তাজবীর, কাউকে কিছু বলবি না, বুঝেছিস? নয়তো আমরা বিপদে পড়ব। পরের বার হতে তোকেও সাথে নিয়ে যাব। আমার নেক্সট যদি ডব লাইট ডেট থাকলে সেখানেও যাওয়ার প্ল্যান করেছিস দেখি। পেছন থেকে মেহরানের ভরাট গমগমে আওয়াজ শুনে সবাই পেছনে ফিরে তাকায়। মেহরান দরজায় হেলান দিয়ে দাঁড়িয়ে আছে, দৃষ্টিটা রাওশির দিকে। রাওশি উঠে দাঁড়ায়, মেহরানের কথার বিপরীতে বলে, এমনটা মোটেও নয় মেহরান ভাই, আমি তো শুধু তাজবীরকে। মেহরান হাত উঁচানোতে থেমে যায় রাওশি। সবার উদ্দেশ্যই বলে, বলতো তোদের কি শাস্তি দেওয়া যায় আজ? তানিয়া ভয়ে ভয়ে বলে, এবার মতো মাফ করে দাও মেহরান ভাই। মেহরানের খাতায় মাপ শব্দটা নেই, শাস্তি প্রযোজ্য। ওজান ভাইয়ের কাছে গিয়ে বলে, দেখো ভাইয়া, তোর ভালোর জন্যই গিয়েছিলাম আমরা, ওই মেয়েটার সাথে তোকে ভালো মানাবে না। মেহরান কথা অন্যদিকে ঘুরিয়ে বলে, ওদের কথা বাদ দিলাম, কিন্তু তুই আর তাজিম তো দামড়া ছেলে, এই বয়সে এসে এমন ছেলে মানুষই কি তোদের শোভা পায়? ওজান মাথা নিচু করে। মেহরাজ রাওশির দিকে তাকিয়ে ধমকে বলে, কান ধর। রাশি ছোট ছোট করে তাকায়। শুধু আমি কেন, সবাইকে বলেছি। বিনা বাক্যে বয়ে সবাই কান ধরে। রাওশি ধরতে না চাইলেও বাধ্য হয়ে কান ধরে। মেহরান সবার আড়ালে একবার হাসে রাওশিকে দেখে। তানিয়া, তুই আগামীকাল বাগান পরিষ্কার করবি পুরোটা। তানজিম, তুই আগামীকাল বাড়ির সব বাজার করবি। ওজান, তুই পুরো বাড়ি পরিষ্কার করবি। আর রাওশির দিকে তাকিয়ে বলে, তুই আমার জামা কাপড় ধুয়ে দিবি, একদম সব। রাওশি শুধু চোখ ছোট ছোট করে তাকিয়ে থাকে। তার কাজটা এমন কেন? মেহরান কি তাকে পছন্দ করে? তাহলে এমন রুক্ষ ব্যবহার নিশ্চয়ই করতো না। তবুও রাওশি মেহরানকে নিয়ে সন্দিহান হচ্ছে। তানজিম মাথা দুদিকে বারবার নাড়িয়ে নাড়িয়ে বলে, না মেহরান ভাই, তুমি আমাদের সাথে এমন করতে পারো না, আমরা এখনও অনেক ছোট, এসব কাজ আমাদের দ্বারা পোষাবে না। বলে কপালে হাত দেয়, কষ্ট পেয়েছে এমন অভিনয় করে। ওজান তানজিমের পিঠে চাপড় মেরে বলে, তোর তো শুধুই বাজার, আর আমার দেখ পুরো বাড়ি পরিষ্কার করতে হবে। মেহরানের দিকে তাকিয়ে আবার বলে, ভাই তুই এখন মেয়েদের কাজ আমায় দিলি কেন? আমায় কি থার্ড পারসন মনে হয় তোর? হো হো করে হেসে ফেলে মেহরান, বাদে রাওশিও মুচকি হাসে। উজান কপাল চাপড়াতে চাপড়াতে বলে, হায় আল্লাহ, কি দিন এলো! বড় ভাই নিজের ভাইকে তৃতীয় লিঙ্গের মনে করছে এখন। আল্লাহ, আমাকে তুমি উঠাইয়া নাও। মেহরান এতক্ষণ তাদের কর্ম দেখে যাচ্ছিল, এবার ধমকে বলে, চুপ থাক হাদারাম, কাল যেন মনে থাকে সবার। এখন যে যার ঘরে চলে যা। সবাই একে একে বেরিয়ে যায়। রাওশিও মেহরানের সামনে গিয়ে মুখ বেঁকিয়ে চলে যায়। মেহরান চোখ রাঙিয়ে তাকাতেই নিজের রুমে চলে যায়। রাতের বেলা আসমা খালা রাওশিকে খাবারের জন্য ডাকতে আসে। খানবাড়িতে নৈশভোজন সবাই একসাথেই করে। রাওশি নিচে আসতেই দুটো চেয়ার বাদে বাকি সব চেয়ার খালি পড়ে থাকতে দেখে। চেয়ার দুটো মুখোমুখি। একবার পুরো টেবিল পরখ করে বুঝে যায় কে বাকি আছে এখনও এখানে আসার। একদিন মেহরান রাতে দেরিতে ফিরত বলে একসাথে খাওয়া হয়নি। গতকালও রাওশি খেতে যায়নি নিচে, আজ তো বাঘের সামনে বসেই খেতে হবে। মানুষটা বাড়িতে আছে, রাওশির অনিচ্ছা সত্ত্বেও বারবার তার চেয়ারের সামনে গিয়ে হাঁটাহাঁটি করতে থাকে। তার এমন হাঁটাহাঁটি করা দেখে মাহবুব খান বলে উঠল, রাওশিমা, কি হয়েছে তোমার, এভাবে হাঁটাহাঁটি করছো কেন? রূপা বেগম বলেন, হ্যাঁ রে মা, কি হয়েছে, এমন করছিস কেন? বসে পড় চেয়ারে। রাওশি কিছু বলতে পারে না,
বসে পড়ে। রাউশির প্লেটে খাবার দেন রোকসানা বেগম। কিছুক্ষণ পর ওপর থেকে নেমে আসে মেহরান। পরনে কালো নেভি ব্লু টি শার্ট আর কালো ট্রাউজার। চুলগুলো ভেজা মনে। গোসল গোসল করেছে হয়তো। এসে রাউশির সামনের চেয়ারে ধপ করে বসে পড়ে। মেহরানের সামনে খেতে কেমন অস্বস্তি হচ্ছে রাউশির। এটা আজ থেকে বেশি হচ্ছে বলে রাউশির ধারণা। তানজিম উজান তানিয়ার দিকে তাকাতে দেখে তারা গপাগপ খেয়ে চলেছে। এরা এভাবে খাচ্ছে কেন আজ? খাওয়ার মাঝেই মেহবাব খান একটু কেশে সকলের সামনেই মেহরাজের উদ্দেশ্যে বলে, একটু আগে আজিজ কল করেছিল, বললে আরিয়ান নাকি তোমায় মনে ধরেছে। বিয়েতে সে হ্যাঁ বলে দিয়েছে। এখন তোমার কি মত? হতাশ করবে না নিশ্চয়? মাহবুব কথা শুনে ওজনের ভাত গলায় আটকে যায়। তানজিম সে সময় পানি খাচ্ছিল। মুখ দিয়ে পানি বেরিয়ে প্লেটের পাশে গিয়ে পড়ে। তানিয়া কাশতে শুরু করে দেয়। তাদের মাঝে শুধু মেহরান আর রাউশি শান্ত। মেহরান নির্বিকার ভঙ্গিমায় খেয়ে চললেও রাউশি পাশে থাকা তানিয়ার পিঠে হাত বোলাচ্ছে। ছেলে মেয়েদের এক একজনের এমন অবস্থা দেখে বড়রা ভ্রু কুচকায়। মাহবুব নিজ ছোট ছেলেকে বলেন, কি হলো তোমার? ওজান তার বাবাকে বলে, কিছু না বাবা, আজ খাওয়া বেশি হয়ে গেছে আমার, তাই গলায় খাবার আটকে গেছে। মাহতাব খান তার বড় ছেলেকে জিজ্ঞাসা করে, আর তোমার কি সমস্যা হলো? খাবার তো নষ্ট করলে। এমন ভয়ানক কথা শুনলে খাবার শুধু গলায় নয়, বলি যায় আটকে যায়। তানজিম কথাটা বিড়বিড় করে বলায় কেউ শুনতে পায় না। মাথা নিচু করে বসে আছে সে। মেহরান এবার তার বাবার কথা প্রেক্ষিতে জবাব দেয়, মেয়েটাকে আমার পছন্দ হয়নি। মাহবুব খান নাখোশ। কেন? মেয়েটা অভদ্র, সেলফ রেসপেক্ট নেই। আর সবচেয়ে বড় কথা হচ্ছে আমার নিজের পছন্দ করা একজন আছে। ওপাশ থেকে উত্তর, হ্যাঁ আসলে আমি নিজেই বিয়ের বিষয়ে এগিয়ে যাব, এর আগে নয়। তাই আমার বিয়ে নিয়ে বিষয়বস্তু আপাতত মাথা থেকে ঝেড়ে ফেলো তোমরা। দিনটা শুক্রবার, আজ সবাই বাসায় থাকবে। তবে বাড়ির কর্তারা কি একটা কাজে যেন শহরের বাইরে গিয়েছে। সকালে তাড়াহুড়া করে নাস্তা করেই তানজিম চলে গিয়েছে বাজার করতে। সাথে উজানও আছে। উজানের শাস্তি কমিয়ে নিয়ে তানজিমের সাথে বাজারের দায়িত্ব দিয়েছে মেহরান। এদিকে তানিয়া এনামুল চাচার সাথে মিলে বাগান পরিষ্কার করছে। তার কাজটা বেশ সহজ। মালিহা খান সহ নাহিন আর মাইশাও এসেছে এ বাড়িতে। মাইশা তানিয়াকে নিয়ে মজা করছে, অথচ তারাও এই প্ল্যানে সংযুক্ত ছিল। নাহিন গিয়েছে রাউশিকে খুঁজতে। বাড়ির কর্ত্রীরা বেশ অবাক ছেলে মেয়েদের আজ এত কাজ করতে দেখে। জীবনে একটা ছোট কাজ পর্যন্ত করে না তারা। তারা নাকি আবার বাজারের কাজ, বাগানের কাজ এসব করছে। এদিকে মেহরানের রুমের দরজার সামনে দাঁড়িয়ে আছে বেশ অনেকক্ষণ হলো। দরজা ভেতর থেকে লাগানো। মানুষটা কি ঘুমাচ্ছে নাকি জেগে আছে বুঝতে পারছে না রাউশি। সকাল 11টা বাজে প্রায়। এখনো কি এই লোক ঘুমাচ্ছে নাকি? রাউশি এবার ঠিক করে দরজায় নক করবে। নক করার জন্য হাত বাড়াতে দরজা খুলে যায় ভেতর থেকে। রাউশি চটজলদি হাত সরিয়ে এনে মাথা নিচু করে নেয়। বুঝতে পারল মেহরান সামনে তার দিকে তাকিয়ে আছে, দাঁড়িয়ে আছে। মাথা তুলে একবার মেহরানের দিকে তাকায় রাউশি। চুলগুলো কেমন এলোমেলো, তবে বাকি সব পরিপাটি লাগছে। দীর্ঘশ্বাস ছেড়ে রাউশি বলে, ভাইয়া তুমি গতকাল। ভেতরে আয়। মেহরান শান্ত থাকলেও তার কথার ধরন সবসময় গম্ভীর শোনায়। এই এক জিনিস রাউশির আজকাল ভীষণ অপছন্দ। রাউশি ছোট ছোট কদম ফেলে ভেতরে ঢোকে। মেহরান দরজা খোলাই রেখে দেয়। দরজার সাথে হেলান দিয়ে পা আড়াআড়িভাবে রেখে দাঁড়ায় সে আর বলে, আমার সব কাপড়গুলো সব ধুয়ে দিবি, একটাও যেন বাদ না থাকে। রাউশি মনে মনে ভাবে ওয়াশিং মেশিনে তার এই কাজ সহজ করে দেবে। কিন্তু সে আশায় এক বালতি জল ঢেলে দেয় স্বয়ং মেহরাজ নিজে। সে দু হাত বুকে গুজে তার রুক্ষ আওয়াজে শুধায়, নিজের হাতে ধুয়ে দিবি, কোনো প্রকার কোনো মেশিন ব্যবহার চলবে না। রাউশির মুখটা চুপসে যায়। এইসব কাজ যে সে কখনোই করেনি, আজ বাধ্য হয়ে না করলেও করতে হবে। কারণ বাড়িতে যদি জেনে যায় তারা লুকিয়ে লুকিয়ে কি কাণ্ড করেছে গতকাল, তাহলে তাদের ওপর ঘূর্ণিঝড় বয়ে যাওয়ার সম্ভাবনা এখনও 100%। রাউশি দাঁতে দাঁত চেপে কাজ শুরু করার জন্য উদ্যত হয়। ওয়াশরুমে ঢুকে দেখে এক গাদা কাপড়। চোখ কপালে ওঠার জোগাড় রাউশির। পেছনে ফিরে তাকাতেই
মেহরানকে দাঁড়িয়ে থাকতে দেখে বোকা হাসি দেয়। মেহরান ভ্রু নাচিয়ে ইশারায় প্রশ্ন করে, কি? রাউসি পরপর দুদিকে মাথা নাড়ায়, বোঝায় কিছু না। সামনে ঘুরে মুখ ভেঙচে ওঠে। তার মাথায় আগুন এখন দাবানলের মতো সর্বাঙ্গে ছড়িয়ে পড়েছে যেন। নিজের কাজ শুরু করে দেয় রাউসি। মেহরান ওয়াশরুমের দরজার সামনে দাঁড়িয়ে দেখে রাউসিকে। এসব কাজ রাউসি পারে না, তবুও কোনোভাবে কাপড়গুলো নাড়াচাড়া করছে। হঠাৎ হাতে সব কিছুর মাঝে কালো কিছু একটা দেখে হাতে নেয়। ভালোভাবে ধরে দেখতেই চমকে ওঠে রাউসি। চোখ বড় বড় হয়ে যায় তার, ঠোঁট জোড়া ফাঁক হয়ে যায় কিঞ্চিত। এদিকে মেহরান ফোনে কথা বলছিল। এরই মাঝে রাউসির হাতে ওই বক্সটি দেখে নিজেও চমকে ওঠে। ফোন বিছানায় ছুঁড়ে মেরে নিজে ওয়াশরুমে ঢুকে রাউসির হাত থেকে সেই বস্ত্রটি ভেজা অবস্থায় কেড়ে নেয় আর চমকে বলে, তোর কাপড় ধুয়ে দিতে হবে না, চলে যা। রাউসি উঠে দাঁড়ায়। মেহরানকে জব্দ করার মতো মারাত্মক একটা ফোন দিয়াটে সে। তবে এই সময় রাউসি নিজেও অস্বস্তি বোধ করতে থাকে কিছুটা। এমন একটা অবস্থায় পড়ে যাবে দুজনেই ভাবনার বাইরে ছিল। তবুও রাইসি দুষ্টুমির ছলে মেহরানকে বলে, কেন ভাইয়া, ধুয়ে দিই সব কাপড়? মেহরান চোখ রাঙায়, রাউসি নিভে যায়। তবুও মেহরানকে বাজিয়ে দেওয়ার জন্য মুখ টিপে হেসে বলে, ভাইয়া ওটা কি যা। বাকি কথাটা বলার আগেই মেহরান ধমকে বলে, চর খেতে চাস রাউসি? রাউসি দুই গালে হাত দিয়ে মাথা দুদিকে নাড়ায়। মেহরানকে পাশ কাটিয়ে বের হতে যাওয়ার সময় পা পিছলে হুট করে বাথরুমের ভেতর পড়ে যায় রাউসি। চিৎকার দিয়ে ওঠে সে, ও মা গো! মেহরান উল্টো দিকে ঘোরা ছিল। যখনই রাউসির চিৎকার শুনে তখনই পেছন ফিরে রাউসিকে কোমরে হাত দিয়ে পটাং হয়ে শুয়ে থাকতে দেখে। কি কর্তব্য বিমূঢ় হয়ে পড়ে। হাতে থাকা জিনিসটা ফেলে দিয়ে দ্রুত গিয়ে রাউসিকে জিজ্ঞাসা করে, পড়ে গেলি কিভাবে গাধা? রাউসি কোমর ধরে চোখ মুখ খিচে আছে। ব্যথাটা যে সাংঘাতিক পরিমাণে পেয়েছে এটা আর বুঝতে বাকি নেই মেহরানের। রাউসির মুখ লাল হয়ে গেছে, পরনের কাপড়ে ভিজে গিয়েছে। হুট করে রাউসিকে কোলে তুলে নেয় মেহরান। রাউসি বিষয়টা বুঝতে পেরে খিচিয়ে বন্ধ রাখা চোখ দুটো খুলে মেহরানকে দেখে। নিজেও হতভম্ব হয়ে পড়ে। নামতে চেষ্টা করার মতো শক্তি তার কাছেও নেই। কোনো মতে হেঁটে নিজের রুমে যাওয়া সম্ভব না ভেবে আস্তে ধীরে মাথা নিচু করে অনিচ্ছা সত্ত্বেও মেহরানের গলা জড়িয়ে ধরে। ব্যথাতুর অনুভূতির সাথে মিশে রয়েছে লজ্জা আর নতুন এক অদ্ভুত অনুভূতি, যার সংমিশ্রণে রাউসির নিজের ব্যথায়, কান্নায়, কথায় কয়েক সেকেন্ডের জন্য যেন ভুলে যায়। এদিকে মেহরান রাউসিকে নিয়ে বেরিয়ে আসে বাইরে। রাউসির যেন ঘন ঘন নিঃশ্বাস। তার টি শার্টের ভাঁজ গলিয়ে যেন বুকের মাঝেও পৌঁছেছে। অন্যরকম অনুভূতি। এই অনুভূতির সাথে মেহরান একদিনে বেশ পরিচিত হয়ে রয়েছে। অদ্ভুত ভালো লাগা যেন আঁকড়ে ধরেছে মেহরানকে। মেহরান রাউসিকে কোলে নিয়েই তার রুম থেকে বেরিয়ে রাউসির রুমের দিকে অগ্রসর হয়। রাউসি চোখ তুলে মেহরানের দিকে তাকাতেও চোখাচোখি হয়। দুজনের চোখ সরিয়ে নেয়। রাউসির চোখ মুখ ব্যথার দৃঢ়তা এবারে স্পষ্ট হইল। মেহরানের ঠোঁটের কোণে বাঁকা এক হীন হাসি, যেটা চোখ খোয়ারায় না রাউসির। মানুষটা হাসছে, সে ব্যথা পেয়েছে আর এই লোক হাসছে। ব্যথার কথা মনে পড়ে আবারও কুঁকড়ে যায় রাউসি। ঘন ঘন শ্বাস ফেলে। এদিকে মেহরান খুব কষ্টেই নিজেকে সামলে রাখছে। পুরুষ মন তার কাছে যদি হয় প্রিয় নারী, আর ভাবতে পারে না মেহরান। দ্রুত রাউসির রুমের দরজা খুলে ভেতরে খাটের উপর শুইয়ে দিয়ে আসে মেয়েটাকে। নাহিন সিঁড়ি বেয়ে উপরে উঠছিল। মেহরান রাউসিকে কোলে করে রাউসির রুমে ঢুকতে দেখে চোখ কপালে উঠে যায়। মস্তিষ্কে দুষ্টু কথাবার্তা উকি দিতে থাকে। চুপি চুপি গিয়ে রাউসির রুমের দরজায় উকি মারে। রাউসিও মেহরানকে ভাঙা আওয়াজে বলছে, এসব কিছু আপনার জন্য হয়েছে, আমার কোমর ভেঙে গেছে। এবার যেন চোখ দিয়ে জল গড়ায় রাউসির। মেহরান একবার রাউসির দিকে তাকিয়ে বলে, চোখ আকাশে তুলে হাঁটলে পড়ে তো যাবি, আমার দোষ দিচ্ছিস কেন? করুণ আর্তনাতে বলে, আপনি যদি আমায় কাপড় ধোয়ার কাজ না দিতেন তবে আজ এমনটা হতো না। কথাটা বলেই আবার ব্যথায় কুঁকড়ে ওঠে রাউসি। মেহরান ফোঁস করে একটা শ্বাস ফেলে। ভালোভাবে হাঁটতে পারিস না, এটা তোর ব্যর্থতা।
রাশি কথা বলার মুডে নেই, চুপ করে যায়। নাহিনকে দরজার আড়ালে দাঁড়িয়ে থাকতে দেখে মেহরান বলে ওঠে, নাহিন যা, তোর ছোট মামিকে ডেকে নিয়ে আয়। নাহিন নিজের নিজেই নাম শুনতেই লাফিয়ে ওঠে। মেহরানের কথা মতো নিচে চলে যায়। এদিকে মেহরান আবারও রাউসির দিকে তাকিয়ে বলে, বেশি ব্যথা লাগছে? না ভাইয়া, খুব আরাম লাগছে। চাইলে আপনি গিয়ে করে ট্রাই করতে পারেন কেমন লাগে। রাউসি যে অভিমান করেছে এটা বুঝতে পারে মেহরান। তবুও নিজের দোষ কখনোই দিতে প্রস্তুত নয় সে। রাউসির পাশেই মেহরান বসে পড়ে। তার দিকে চোখ মুখ ফিরিয়ে খুব কাছে চলে আসে মেহরান রাউসির। রাউসির চোখ মুহূর্তে বড় বড় হয়ে যায়। তাদের মাঝের দূরত্বটা কয়েক ইঞ্চি হবে মাত্র। রাউসি আবারও ঘন ঘন নিঃশ্বাস ফেলে। অদ্ভুত হৃদয় শীতল করা এই অনুভূতির সাথে সে পূর্ব পরিচিত নয়। এই প্রথম এমন মনে হচ্ছে। আয়েশের প্রতি ক্রাস্ট ছিল ক্ষণিকের। মানুষটা তো কখনোই কাছে আসেনি, এমনকি বিয়ের আগে তো কথাও তেমন বলতো না, আর বিয়ের পর তো চলেই গেল। আর তার প্রতি আসার কথাও না যেন। তবে মেহরানের প্রতি তার এই প্রকার অনুভূতি পর্যায়ক্রমে বাড়ার একটা সম্ভাবনা আছে বলে মনে করছে রাউসি। তবুও নিজেকে দমিয়ে রাখবে বলে ভেবে নেয় রাউসি। মেহরান অদ্ভুতভাবে বলে, তোর ধারণা যদি এই হয় ব্যথা আমার জন্য পেয়েছিস, তাহলে আমি এই ব্যথার উপশম করে দিই, কি বলিস? চমকে ওঠে রাউসি। কথাটা কেমন যেন শোনালো তার কাছে। হৃদয় শীতল করার মতো বাক্য, আবার বিস্মিত হওয়ার মতো। রাউসি চোখ মুখ খিচে বলে, দরকার নেই, দরকার নেই। আমি আপনার রুমে চলে যান, আপনি আপনার রুমে চলে যান। মেহরান সরে যায়, বসা থেকে উঠে দাঁড়ায়। আর তখনই হতধন্ত পায়ে ভেতরে প্রবেশ করেন রূপা বেগম। কাছে এসে মেয়ের এই অবস্থা দেখে জিজ্ঞাসা করে, কি হয়েছে? মেহরান একবার রাউসির দিকে তাকিয়ে চোখ ফিরিয়ে রূপা বেগমকে বলে, সিঁড়ি বেয়ে নিচে নামছিল, তখনই পা পিছলে সিঁড়ির মধ্যে পড়ে গেছে। রাউসি অবাক হয়, এই লোক মিথ্যে বলছে। সত্যিটা বললেও তো আবার সব ফাঁস হয়ে যেত ভেবে নিজেও চুপ থাকে রাউসি। রূপা বেগম মেয়েকে হালকা শাসনে সুরে বলে, সাবধানে হাঁটতে পারিস না, যে এখানে সেখানে পড়ে যাস। মেহরান উঠে চলে গিয়েছে, নিজের রুমে চলে যায় সে। এদিকে রূপা বেগম মেয়েকে শাসালেও আবার মেয়ের জন্য বেশ চিন্তাও করছেন। রাউসি সারাদিন বিছানায় শুয়ে কাটিয়েছে। এক একজন আসছে আর কি হয়েছে, এখন কেমন আছে এসব জিজ্ঞাসা করছে, আর রাউসির জন্য তাদের খারাপ লাগা প্রকাশ করছে। সারাদিন মেহরান একবারও দেখে যায়নি মেয়েটাকে। রাউসির নবীন বন্ধু বান্ধবগণ মেয়েটাকে ফোন করেছে, বিকেলে কেমন আছে, কেমন কি ভার্সিটি যায়নি কেন। গতকাল নুজাইশ স্যার নাকি বেশ কয়েকবার জিজ্ঞাসা করেছে রাউসির কথা। নুজাইশের নাম শুনতে রাউসির সেদিনের কথা মনে পড়ে যায়। রাউসির মতে নুজাইশ একটা পাগল, তাই খুব একটা পাত্তা দেয় না। তবে সবচেয়ে বিস্মিতকর তথ্য হলো আয়েশ ছাড়ও নাকি গতকাল রাউসির কথা জিজ্ঞাসা করেছে। রাউসি ভেবে পাচ্ছে না এই শালা আবার তার কথা জিজ্ঞাসা করছে কেন। ভার্সিটি গেলে একটা উচিত শিক্ষা দেবে বলে ঠিক করে রাউসি। রাতে খাবার নিয়ে তার ঘরে প্রবেশ করে মেহরান। সারাদিনে এইমাত্র দ্বিতীয়বারের মতো দেখা হয় এই মেহরানের সাথে। মেহরানকে দেখতেই মুখ ঘুরিয়ে নেয় রাউসি। মেহরান কাছে গিয়ে বলে, মুখ ঘুরিয়ে লাভ নেই, এই মুখে তোর আজীবন দেখতে হবে। রাউসি বুঝতে পারে না কথাটা, বলে কি, খেয়ে নে। খাবো না, আমি খাইয়ে দিচ্ছি, ওয়েট। তাহলে তো আরও বেশি খাবো না। বিরক্ত হয় মেহরান। বাচ্চামো করিস না। করছিও না, মুখে মুখে তর্ক করছিস না, শুধু উত্তর দিচ্ছি। মেহরান এবার রেগে যায়। মেহরানের মুখ দেখে সেটা বুঝে যায় রাউসি, তাই চুপ হয়ে যায়। মেহরান বিষয়টা বুঝতে পেরে রাউসিকে খাওয়াতে শুরু করে। মেয়েটাও খেতে থাকে। খুব যত্ন করে খাইয়ে দেয় মেহরান রাউসিকে। খাওয়া শেষ হতেই পানি খাইয়ে বের হয়ে যায় মেহরান। মেহরানের কাছে ভীষণ মুগ্ধ হয় যেন রাউসি। মনের কোণে কিছু রং বেরঙের প্রজাপতি উড়াল দিতে থাকে। কিছুক্ষণ পরই আবার রুমে আসে মেহরান। রাউসির সামনে দাঁড়িয়ে বলে, ঘুমিয়ে পড়, কাল থেকে যেন আর কোনো বাদরামি করতে না দেখি তোদের। আজ শাস্তি কম ছিল, এরপর দ্বিগুণ হবে।
রাশি খুশি মুখ মুহূর্তেই কালো হয়ে যায়। এই লোক এতক্ষণ তাকে সিম্প্যাথি দেখিয়েছে শুধু। মেহরান রুম থেকে চলে যাওয়ার সময় দরজার কাছে গিয়ে থেমে যায়, পেছনে না তাকিয়েই বলে, আর একটু তাড়াতাড়ি বুঝতে শিখিস, বয়স বেড়ে যাচ্ছে, এখনো অবিবাহিত আমি।